ঘড়ির কাঁটা টিকটিক করছে। রাত 11টা। চাঁদের আলোয় চারিদিকে আবছা আলো বিরাজ করছে। মাঝে মাঝে কালো মেঘ এসে ঢেকে দিচ্ছে চাঁদটাকে। নিজের ঘরে রুমে বসে কানে হেডফোন লাগিয়ে অঙ্ক করছে মৃদুলা। মৃদুলা ওর মা বাবার সাথে এই বাড়িতেই ভাড়া থাকে। ওর মা বাবা নানুর বাড়িতে গেছে। ওর নানু অসুস্থ, তাই তড়িঘড়ি করে চলে গেছে তারা। 2 দিন পর পরীক্ষা আছে বলে ও যায়নি। ওদের বাড়িটা শহর থেকে একটু দূরে। 2 রুমের বাড়ি এটা। বাড়ির এক পাশে কবরস্থান, অন্য পাশে রাস্তা। আশেপাশে বাড়িঘর নেই তেমন। গত মাসেই এই বাড়িতে ভাড়া এসেছে ওরা। অঙ্ক করা শেষ করে টিভি দেখতে বসলো মৃদুলা। 2 রুমের লাইট জ্বালিয়ে রেখেছ যেন ঘরে অন্ধকার না থাকে। টিভি দেখতে দেখতেই কিছুক্ষণ পর ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিসের শব্দে যেন ওর ঘুম ভেঙে গেল। আড়মোড়া দিয়ে চোখ খুলল। স্পষ্ট শুনতে পেল কে যেন দরজায় ঠক ঠক শব্দ করছে। চোখ কচলে শোয়া থেকে উঠে বসল। দরজায় তখনও অনবরত কে যেন ঠক ঠক শব্দ করে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখল রাত এখন 12টারও বেশি বাজে। এত রাতে কে আসলো? একটু ভয় পেল মৃদুলা। কাঁপা কণ্ঠে জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করল, এত রাতে কে আসলো? কে? ওর কথা শুনেই যেন থমকে গেল শব্দটা। কিছুক্ষণ চুপ করে রইল। শব্দটা আর হচ্ছে না। জগ থেকে গ্লাসে পানি ঢেলে গলাটা ভেজালো। আবারও শুয়ে পড়ল। তবে এবার আর ওর ঘুম আসলো না। ও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কয়েক মুহূর্ত পর পাশের রুম থেকে কেমন খুঁটখুঁট আওয়াজ আসতে লাগলো। মৃদুলা বিছানা থেকে নেমে ধীর পায়ে পাশের রুমের দরজা দিয়ে হাঁটতে লাগলো। ও দরজাটার কাছে যেতেই খুঁটখুঁট আওয়াজটা বন্ধ হয়ে গেল। মৃদুলা উঁকি দিয়ে পুরো রুমটা ভালো করে দেখল। না, কিছুই তো নেই। তবে রাতে তো কত রকমই শব্দ হতে পারে, এটা ভেবে মৃদুলা আবার ওর রুমে চলে আসলো। এখন আর ঘুম আসছে না ওর। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1টা বাজে। ও শুয়ে ফোন টিপতে লাগলো। কয়েক মিনিট পর আবারও পাশের রুম থেকে খুটখুট আওয়াজ আসতে লাগলো। এবার শব্দটা আগের থেকে জোরে শোনা গেল। এবারও দ্রুত পাশের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রুমের ভেতরে তাকিয়ে ও যা দেখল তাতে ওর রক্ত হিম হয়ে গেল। সর্বাঙ্গে সাদা কাপড় জড়ানো একজন মহিলা ওদের খাটের ওপর বসে হাতে কি যেন নিয়ে খুটখুট শব্দ করছে। মৃদুলা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ চোখের পলকেই উধাও হয়ে গেল মহিলাটা। মৃদুলার পুরো শরীর কেঁপে উঠল। তবে মনে সাহস সঞ্চার করে হয়তো চোখের ভুল বলে ঘটনাটা মন থেকে মুছতে চাইল। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর আবারও শুয়ে ঘুমানোর চেষ্টা করল। তখনই হঠাৎ মনে হলো কে যেন ওকে ফিসফিস করে ডাকছে। ভালো করে কান পেতেও শুনতে পেল বাইরে থেকে কে যেন ফিসফিসিয়ে ডাকছে, মৃদুলা, মৃদুলা। উঠে বসল মৃদুলা। উফ, কি যে হচ্ছে! বিরক্ত হয়ে বলল মৃদুলা। তবে এখনো বন্ধ হচ্ছে না ওকে ফিসফিসিয়ে ডাকার শব্দটা। আস্তে আস্তে আরো স্পষ্ট হতে লাগলো ডাক। মৃদুলা জোরে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কে? কে দরজার কাছে? কিন্তু ওর কথায় কেউ সাড়া দিল না। কিন্তু বাইরে থেকে দরজায় অনবরত আঘাত করার শব্দ আসছে। মৃদুলা রেগে উঠে ঘরের দরজা খুলল। দরজা খুলে দেখল দরজার সামনে একজন মাঝবয়সী মহিলা বসে আছে। ও কিছু বলার আগেই মহিলাটা করুণ কণ্ঠে বলল, আমাকে 1 গ্লাস পানি দে মা, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। মৃদুলা এক মুহূর্ত ভেবে আর কিছু না বলে ঘরের ভিতরে গেল পানি আনতে। গ্লাস হাতে ফিরে এসে দেখল মহিলা সেখানে নেই। ও তাজ্জব হয়ে গেল। কিছুক্ষণ আগেও তো করুণ কণ্ঠে সেই মহিলা পানি চাইল, কিন্তু পানি না খেয়ে কেন চলে গেল? নিজে নিজেই বলল মৃদুলা।
ও দ্রুত ঘরের দরজা আটকে গ্লাস টেবিলের ওপর রাখতে গিয়ে দেখল পানি খেতে চাওয়া সেই মহিলা রুমের ভেতরে দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। তার শরীর থেকে টপ টপ করে রক্ত পা বেয়ে নিচে পড়ছে। হতবাক হয়ে মৃদুলা তাকিয়ে আছে ঝুলন্ত লাশের দিকে। ও কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা ভয়ঙ্করভাবে হেসে উঠল। কয়েক মুহূর্ত পর হাসির শব্দের সাথেই মহিলাটাও অদৃশ্য হয়ে গেল। মৃদুলা কি করবে কিছুই বুঝতে পারল না। একের পর এক অস্বাভাবিক ঘটনা ওকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। ওর মা ওকে ফোন দিতে গিয়ে দেখলো ফোনে একদম নেটওয়ার্ক নেই, যদিও এর আগে কখনো ঘরের ভেতরে নেটওয়ার্কের সমস্যা ছিল না। ও অনেক চেষ্টা করে ফোন করতে পারল না। অগত্যা ও নিজে নিজেই সিদ্ধান্ত নিল এখন অনেক রাত, বাইরে যাওয়া ঠিক হবে না। তাই ও বিছানায় শুয়ে কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। যতই শব্দ হোক বা কেউ ডাকুক, ও আর বিছানা থেকে নামবে না। নিজের সিদ্ধান্ত অনুযায়ী মৃদুলা বিছানার উপর উঠে শুয়ে পড়ল। রুমের ফ্যানটা শো শো করে চলছে। হঠাৎই মনে হলো মৃদুলার পেছনে কেউ শুয়ে আছে। ও পেছনে ফিরে তাকাবে নাকি তাকাবে না এই ভেবে চিন্তা করতে করতেই একটা ঠান্ডা শীতল হাত ওর কাঁধ স্পর্শ করলো। ও ঘুরে পেছন ফিরে তাকিয়ে দেখলো বীভৎস চেহারার একটা মহিলা ওর দিকে শয়তানের মতো ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখ থেকে কেমন পচা মাংসের গন্ধ আসছে, চোখ বেয়ে রক্ত ঝরছে। মুখের দাঁত কপাটি দেখে মনে হচ্ছে আগুনের হলার বের হচ্ছে। মৃদুলা জোরে চিৎকার দিয়ে উঠল। ভয়ঙ্কর চেহারার মহিলা তখন মৃদুলার একটা হাত চেপে ধরল। তারপর ওর দিকে তাকিয়ে বীভৎস এক হাসি দিয়ে বলল, এই বাড়ি ছেড়ে চলে যা, এটা আমাদের লাশের জায়গা। গোরস্থানের উপরে এই বাড়ি করা হয়েছে। এই বাড়িতে আমরা কাউকে থাকতে দেব না। এটা শুধু আমাদের জায়গা। জোর করে আমাদের জায়গায় কেউ থাকতে পারবে না। মৃদুলা কোনো রকমে ওর হাতটা ছাড়িয়ে দরজার দিকে দৌড় দিল। তবে কয়েক কদম যেতেই ও চেয়ারের সাথে হোঁচট খেয়ে পড়ে গেল। উফ করে বসে পড়ল। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখল বিছানার উপর কেউ নেই। সেই ভয়ঙ্কর চেহারার মহিলাকে কোথাও দেখা যাচ্ছে না। চারিদিকে নিস্তব্ধ নীরব, কোনো আওয়াজ নেই। মানসিকভাবে বিধ্বস্ত মৃদুলা কোনো রকমে টলতে টলতে বেসিনের কাছে গেল। আয়নার দিকে তাকালো। উস্কো খুস্কো চুল আর শুকনো চেহারায় ওকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। ও চোখ বন্ধ করে চোখে মুখে পানি দিয়ে চোখ খুলে দেখল আয়নায় ওকে আর দেখা যাচ্ছে না। ওর জায়গায় সেই ভয়ঙ্কর চেহারার মহিলাকে দেখা যাচ্ছে। ওর দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে আর বলছে, এই বাড়ি ছেড়ে চলে যা, এটা আমাদের লাশের জায়গা। গোরস্থানের উপরে এই বাড়ি করা হয়েছে। এই বাড়িতে আমরা কাউকে থাকতে দেব না। এটা শুধু আমাদের জায়গা। জোর করে আমাদের জায়গায় কেউ থাকতে পারবে না। মৃদুলা আবার দরজার দিকে দৌড় দিল। ওর মাথা ঘুরছে। এতগুলো অস্বাভাবিক ঘটনা ও আর সহ্য করতে পারছে না। কোনো রকমে দরজা খুলেই ও জ্ঞান হারিয়ে দরজার সামনে লুটিয়ে পড়ল। সকালে ওর জ্ঞান ফিরতেই ও দেখল ওর মা বাবা ওর দিকে তাকিয়ে আছে। তাদের চোখে মুখে দুশ্চিন্তা। এখানে কেন পড়ে আছো তুমি? কি হয়েছে তোমার? মৃদুলা ওদের গত রাতে সব ঘটনা খুলে বলল। সব শুনে ওর বাবা বলল, বাড়িটা ভাড়া নেওয়ার সময় আমাকে কয়েকজন বলেছিল এখানে নাকি গোরস্থানের ওপরেই বাড়িটা বানানো হয়েছে, তাই এই বাড়ির আত্মাদের বসবাস আছে। হয়তো পুরনো কবরের উপরে বানানো হয়েছে এই বাড়ি। তবে তখন তো এইসব বিশ্বাস করিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে এগুলো সব সত্য। এই মাস পরে এই বাসা ছেড়ে দেব আমরা। আজকেই বাড়িওয়ালাকে জানিয়ে দেব। মৃদুলা টলমল হয়ে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হতে গেল।
হাত ধুতে গিয়েও স্পষ্ট দেখল ওর হাতে লাল 5টা আঙুলের ছাপ। গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়তেই গা শিউরে উঠল ওর।